প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশেক এলাহি। আপনারা যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখেছেন জানেন যে আমি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দায়মুক্ত সনদপত্র, অর্থাৎ এটাকে নির্দায় সনদ বা নির্দায় সনদও বলে থাকে। একটা বলা যায় যে এক প্রকার ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তাহলে আজকে যে এই যে দায়মুক্ত কিসের থেকে, কী কারণে, কোন কিসের দায়মুক্ত, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সাধারণত কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যখন কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে যায় বা ক্রয় করার চিন্তা করে, তখন সেই সম্পত্তিটি কি সঠিক আছে কিনা, সেই সম্পত্তিটির কি কোনো দাবি আছে কিনা, কেউ এই সম্পত্তিটি কি কোনো লোন কোনো ব্যাংকে বা কারো কাছে দায়বদ্ধ আছে কিনা, এই বিষয়টি নিশ্চিত হতে হয়, যাতে করে এটি ক্রয় করার পর পরবর্তী সময়ে এই সম্পত্তিটি নিয়ে তৃতীয় কোনো ব্যক্তি, অর্থাৎ যিনি বিক্রি করছেন এবং যিনি ক্রয় করছেন, এই দুই ব্যক্তির ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন পরবর্তী সময়ে এই সম্পত্তিটির কোনো দাবি করতে না পারে, এই সম্পত্তিটির মধ্যে যেন কারো কোনো দায় না থাকে, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয় স্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে। সাধারণত আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যখন কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি বন্ধক রেখে, দায় রেখে কোনো ঋণ দিয়ে থাকে, তখন এটি অবধারিতভাবে বা বাধ্যতামূলকভাবে এটি অনুসরণ করা হয়। এছাড়া কোনো ব্যক্তি পর্যায়ে কোনো ব্যক্তি যখন কোনো সম্পত্তি ক্রয় করে, তিনিও চাইলে অধিকতর সতর্কতামূলকভাবে এই দায়মুক্ত সনদ গ্রহণ করতে পারেন। তাহলে এই দায়মুক্ত সনদ কে দিয়ে থাকে, কোথা থেকে পাওয়া যায়, এই বিষয়টি এখন আলোচনা করছি। মূলত যে কোনো স্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তরের জন্য অবশ্যই সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে, সাব রেজিস্ট্রারের মাধ্যমে সেই কাজটি সম্পন্ন করতে হয়। যেমন আমরা দেখে থাকি যে সাধারণত কোনো মুসলিম নারী বা পুরুষ যখন কোনো বিবাহ করেন, তখন কিন্তু অবশ্যই কাজীর মাধ্যমে, অর্থাৎ নিকাহ রেজিস্ট্রার আমরা যাকে বলি, তার মাধ্যমে এই বিবাহ কার্যটি সম্পন্ন করতে হয়। ঠিক সেম একইভাবে যদি আমরা বলি যে কেউ যখন কোনো ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পয়সা লেনদেন করে, তখন সেই ব্যাংকের চেক এর মাধ্যমে উত্তোলন বা জমা রসিদের মাধ্যমে জমা দেওয়া হয়ে থাকে। তাহলে সেই লেনদেনটি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় সেই ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকে গেলে। আর এই যে বিয়ের কথা যেটি বললাম, সেটিও এই যে বিয়ে হয়েছে কি হয় না, বিয়ে রেজিস্ট্রেশন হয়েছে কি, তালাক হয়েছে কি, এই বিষয়টি জানা যায় এই কাজে সংশ্লিষ্ট কাজীর কার্যালয় থেকে। এখন এই যে জমি হস্তান্তর হয়, বাংলাদেশের সীমানার মধ্যে যে কোনো এলাকার জমি যখন হস্তান্তর হয়, অর্থাৎ মালিকানা যখন আইনগতভাবে হস্তান্তর হয়, তখন সেটি কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রারের মাধ্যমে সেই কাজটি করতে হয়। ফলে এই সাব রেজিস্ট্রারের অফিসে কিন্তু এই হস্তান্তরের যে বিষয়টি, এটির একটি লিখিত রেকর্ড থাকে। অবশ্যই যদি জমিটি বিক্রি হয়ে থাকে, ক্রয় করে থাকেন, তাহলে কিন্তু সেই জায়গায় রেকর্ড ছাড়া এই হস্তান্তর, আইনগতভাবে হস্তান্তর সম্ভব নয়। ফলে একজন মানুষ যখন কোনো একটি জমি বা কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যখন কোনো জমি কিনতে ক্রয় করতে যায়, তাহলে এই জমিটির দায় বা ইতিপূর্বে বিগত সময়ে এটির যে হস্তান্তর হয়েছে যদি হয়ে থাকে, এই বিষয়টির তথ্য জানার একমাত্র উপায়, রাস্তা হচ্ছে, পথ হচ্ছে, জায়গা হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস। তখন একজন ব্যক্তি যখন এই সাব রেজিস্ট্রি অফিসে যায়, যদি মনে করেন যে আপনি একটি জমি অথবা ফ্ল্যাট কিনতে যাবেন, অবশ্যই ফ্ল্যাটের সঙ্গে জমির যুক্ত রয়েছে, জমি আসলে কেনা হয়, ফ্ল্যাটটি হচ্ছে এর উপরে স্থাপনা। সুতরাং এই জমি বা স্থাবর সম্পত্তি যখন ক্রয় করতে যান, আপনি যখন এইটি ইতিপূর্বে যিনি আপনার কাছে বিক্রয় করার জন্য প্রস্তাব করেছেন এবং মালিক বলে দাবি করেছেন, তিনি কি সঠিক মালিক কিনা, এবং ইতিপূর্বে তিনি অন্য কারোর সঙ্গে কোনো রকম হস্তান্তরের চুক্তি, আইনগত চুক্তি করেছেন কিনা, বায়না করেছেন কিনা, পাওয়ার দিয়েছেন কিনা, এমনকি কারো কাছে বিক্রি করেছেন কিনা, হ্যাঁ বা সাবকবলা যে কোনো মাধ্যমে, এই বিষয়টি জানার একমাত্র উপায় এবং রাস্তা, জায়গা হচ্ছে, প্রধান বিষয় হচ্ছে এই সাব রেজিস্ট্রি অফিস। তখন একজন ব্যক্তি যখন সেই সাব রেজিস্ট্রি অফিসে যায়, এটাকে বলে তল্লাশি, অর্থাৎ এই তল্লাশি দেওয়া যে এই মালিক ইতিপূর্বে এই
যেদিন থেকে তিনি মালিক হয়েছেন, হতে পারে ওয়ারিশ সূত্রে, হতে পারে তিনি ক্রয় সূত্রে, যেই সূত্রেই তিনি মালিক হয়ে থাকেন, সেই মালিকানা যেদিন থেকে হয়েছেন সেই দিন থেকে আজকে আপনি যেদিন ক্রয় করতে যাচ্ছেন এই পর্যন্ত সময়টা হতে পারে 2 বছর, 5 বছর, 10 বছর। এই সময়ের মধ্যে তিনি কি গোপনে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক কারো কাছে হস্তান্তর করেছেন কিনা, কারো কাছে দায়বদ্ধ রেখেছেন কিনা, এই জিনিসটি জানার জন্য, এই বিষয়টি, এই তথ্যটি জানার জন্য সাব রেজিস্ট্রি অফিসে যখন যে আপনার তল্লাশি কারক রয়েছে, সাব রেজিস্ট্রার কর্তৃক নির্ধারিত দলিল লেখক আছেন বা অফিসের কর্তৃপক্ষ রয়েছে, তারা তল্লাশি করে এটি আপনাকে একটি সনদ দিয়ে থাকে, একটি সার্টিফিকেট দিয়ে থাকে যে বিগত, আমি ধরে নিলাম যে একটি সন যে 2010 সন থেকে তিনি মালিক হয়েছেন, যিনি আপনার কাছে সম্পত্তিটি বিক্রি করার জন্য প্রস্তাব করেছেন, তিনি 10 সাল থেকে মালিক। তাহলে আপনি বিগত 10 সাল অর্থাৎ 2010 সাল থেকে এখন 25 সাল চলছে, 2025 সাল, এই 15 বছরের জন্য আপনি একটি তল্লাশি দিলেন। তিনি এই তল্লাশি বই, সূচি বই আছে, সেখানে তিনি তল্লাশি করলেন। যেই ব্যক্তি বিক্রি করবেন তার নাম, তার জমির দাগ, খতিয়ান, মৌজা ইত্যাদি তথ্য, নাম, পিতার নাম আপনি তার কাছে দিলেন। দেওয়ার পরে তিনি একটি নির্দিষ্ট সময় নেবেন যে আমাকে এই সময় দিবেন, এটি তল্লাশি করতে এই সময় লাগবে। যেহেতু এটি ম্যানুয়ালি হচ্ছে, আমাদের দেশে এখনও পূর্ণাঙ্গভাবে অনলাইনে এটি রেকর্ডভুক্ত হয়নি। অনলাইনভাবে রেকর্ড হয়ে গেলে সেটি অনলাইনে সার্চ করলে খুব অল্প সময়ই পাওয়া যাবে, ভবিষ্যতে যখন হবে। যেহেতু এখন সেটি ম্যানুয়ালি হচ্ছে, অর্থাৎ ভলিউম চেক করতে হয়, তাহলে যিনি আপনার এই দায়িত্ব গ্রহণ করেছেন তল্লাশিকারক, তিনি কী করবেন, এই সাব রেজিস্ট্রি অফিসের যে ভলিউম রয়েছে, সূচি বই রয়েছে, সেখানে তিনি তল্লাশি দিবেন যে এই নামে এই ব্যক্তি এই সম্পত্তিটি ইতিপূর্বে কারো কাছে হস্তান্তর করেছে কিনা। যদি হস্তান্তর করে থাকে তাহলে কিন্তু সেখানে তথ্য পাওয়া যাবে যে বিগত, ধরে নিলাম আমরা 10 সাল থেকে দিয়েছি, তিনি হয়তো 12 সালে একটি পাওয়ার করেছেন এবং সেটি আপনার কাছে গোপন রেখেছেন। কিন্তু সেই তল্লাশি যদি সঠিকভাবে হয়, তিনি যদি একেবারে সূক্ষ্মভাবে তল্লাশি করে আপনাকে তথ্য দেন, তাহলে সেখানে বেরিয়ে আসবে যে 12 সালে তিনি একটি পাওয়ার দিয়েছেন এই সম্পত্তিটি, এবং এটি আপনাকে একটি সার্টিফিকেট বা একটি লিখিত আকারে আপনাকে দিবেন। এবং যেই লিখিত আকারে কাগজটি দিবেন, এই কাগজটি হচ্ছে, এই দলিলটি হচ্ছে বা এই সনদটি হচ্ছে দায়মুক্ত সনদ, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে লেখা থাকবে কোন সম্পত্তি সম্পর্কে দায়মুক্তি দেওয়া হলো, সেই সম্পত্তির যিনি মালিক, তার নাম, তার দাগ, খতিয়ান, মৌজা ইত্যাদি, এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তল্লাশি করা হয়েছে সেটার একটি উল্লেখ করা থাকবে, এবং তল্লাশিকারকের সিল এবং স্বাক্ষর থাকবে। একই সঙ্গে সাব রেজিস্ট্রি অফিস থেকে এই তল্লাশির জন্য একটি রসিদ, অর্থাৎ আপনি যে তল্লাশির ফিস দিয়েছেন একটি রসিদ আপনাকে দেওয়া হবে। যেমন ধরুন আমি আপনাকে এই রসিদটি যদি দেখি, অনেকটা নমুনাটা এইরকম, যে এই রসিদ, সেখানে আপনার কত থেকে কত তারিখ পর্যন্ত এই তল্লাশি দেওয়া হয়েছে, এবং সেটি সাব রেজিস্ট্রি অফিসের একটি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসের স্বাক্ষর থাকবে, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবেন, আপনাকে একটি রসিদ দিবেন। এই দায়মুক্ত সনদটি যখন আপনি সংগ্রহ করবেন, তখন আপনি নিশ্চিত হতে পারবেন, যদি এটি সঠিকভাবে আপনাকে তল্লাশি করে দিয়ে থাকে, তাহলে যে এই জমিটি নিষ্কণ্টক, দায়মুক্ত। অর্থাৎ কেউ যদি পাওয়ার থাকে, কোনো দলিল থাকে, সেটি উল্লেখ করে সেই দলিলের নাম্বার উল্লেখ করে দিবেন, তাহলে আপনি বুঝতেন যে এটি ক্রয় করা যাচ্ছে না এই সমস্যাটির কারণে। আর যদি তিনি এই দায়মুক্ত সনদের মধ্যে লেখা থাকে যে না, ইতিপূর্বে আপনি যে সময়ের জন্য তল্লাশি চেয়েছেন এই সময়ের মধ্যে এই সম্পত্তিটি হস্তান্তর হয়নি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সম্পত্তির নিষ্কণ্টক, নির্দায়, অর্থাৎ এর আর কোনো দাবিদার নেই বা ভবিষ্যতে আসার সম্ভাবনা নেই। সুতরাং আপনি নিশ্চিত এই সম্পত্তিটি ক্রয় করতে পারবেন। এবং যে কোনো সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আমি পরামর্শ দিব, মনে করব, এবং এটা প্রয়োজন যে এই তল্লাশি দিয়ে একটি দায়মুক্ত সনদ নেওয়ার জন্য, যে আপনি নিশ্চিত হলেন যে না, এই সম্পত্তিটি এই অন্য কারো কাছে দায়বদ্ধ নয়। এবং এই দায়মুক্ত সনদটি পরবর্তী সময়ে আপনাকে কিন্তু অবশ্যই নিশ্চিন্তভাবে এই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারেন যে দায়মুক্ত সনদ কী এবং কেন দায়মুক্ত সনদ নেওয়া হয়, কোথা থেকে এই দায়মুক্ত সনদ দেওয়া হয়। সুতরাং এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। সবাই যারা এতক্ষণ সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে। আশা করি আগামী কোনো একটি ভিডিওতে আবার আরও একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।